Hello dear students, welcome to BP's Commerce Guide, Class 12, Semester 3 অ্যাকাউন্টেন্সির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস অথবা আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এই একটা চ্যাপ্টার রয়েছে যেখানে তোমাদের 15 মার্কস রয়েছে। এই চ্যাপ্টারের বেসিক্যালি দুটো পার্ট, একটা থিওরিটিক্যাল পার্ট যেখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস সম্বন্ধে জানতে, আর একটা হচ্ছে রেশিও অ্যানালিসিস, যেটা অলরেডি আমি তোমাদেরকে ভিডিও আকারে শেয়ার করে দিয়েছি। রেশিও অ্যানালিসিসের বিভিন্ন রেশিও, তাদের মিনিং কি, রেশিও অ্যানালিসিসের এমসিকিউ, সেগুলো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বা আর্থিক বিবরণীর বিশ্লেষণ। তো আজকের টপিকটা হচ্ছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ সম্বন্ধে আমরা কি বুঝি। তো সবার প্রথম তোমরা ক্লাস 11 সেমিস্টার 2 তে তোমরা একটা ফাইনাল অ্যাকাউন্টস বলে একটা চ্যাপ্টার করেছিলে। সেইখানে তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট প্রিপেয়ার করা, পিএল অ্যাকাউন্ট প্রিপেয়ার করা, ব্যালেন্স শিট প্রিপেয়ার করা শিখেছিলে। তো আর কোম্পানির যদি ক্ষেত্রে হয় সেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটে জিনিস কোম্পানিকে খুব কেয়ারফুলি প্রিপেয়ার করতে হয়, কারণ এই তিনটে স্টেটমেন্টই দ্যাট ইজ পিএল, যেখানে যেটা বলা আছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই তিনটে স্টেটমেন্টের ওপর ডিপেন্ড করে কোম্পানির যে স্টেক হোল্ডার্সরা আছে তারা কিন্তু ডিসিশন নিয়ে থাকে। তো এই পার্টিকুলার স্টেটমেন্ট গুলো থেকে আমরা কি জানতে পারি, এখানে বলা হচ্ছে যে টু আন্ডারস্ট্যান্ড ফিনান্সিয়াল হেলথ অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য কোম্পানি। এটার মাধ্যমে আমরা কোম্পানির ফিনান্সিয়াল হেলথ মানে আর্থিক অবস্থা, তারপর পারফরমেন্স মানে তোমরা জানো কর্মক্ষমতা, কর্মদক্ষতা বোঝায়। স্টেবিলিটি অফ দ্য কোম্পানি, দ্যাট মিনস স্টেবিলিটি মানে স্থিতিশীলতা। ঠিক আছে, এই জিনিসটা আমরা এই পার্টিকুলার এই স্টেটমেন্ট গুলোকে যদি আমরা অ্যানালাইজ করি, এইগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, তো এই বিশ্লেষণের মাধ্যমে আমরা কি কি জানতে পারি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস মানে যদি অ্যানালাইজ করা হয় তাহলে আমরা কি জানতে পারি কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কেমন, পারফরমেন্স কেমন অ্যান্ড স্টেবিলিটি কেমন। ঠিক আছে, নেক্সট, তো এখানে আমরা পিএল অ্যাকাউন্টস কে অ্যানালাইজ করি। পিএল অ্যাকাউন্টে বেসিক্যালি কি থাকে না, পিএল অ্যাকাউন্টে তোমরা জানো পিএল অ্যাকাউন্টে আমাদের ডেবিট সাইডে সমস্ত এক্সপেন্সেস, ক্রেডিট সাইডে আমাদের সমস্ত ইনকাম গুলো আমরা লিখি পিএল অ্যাকাউন্টে, এবং আলটিমেটলি আমরা নেট প্রফিট বা নেট লস সেটা আমরা ডিটারমাইন করি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট থেকে আমরা কি করি, ব্যালেন্স শিট থেকে আমরা জানতে পারি কোম্পানির পার্টিকুলারলি ফিনান্সিয়াল স্ট্যাটাস কি রয়েছে, কোম্পানির আর্থিক অবস্থা কি রয়েছে, সেটা আমরা ব্যালেন্স শিট থেকে জানতে পারি। কোম্পানির কত টাকা অ্যাসেটস রয়েছে, কত টাকা লায়াবিলিটি রয়েছে, কত টাকার ইকুইটি রয়েছে, সেটা বেসিক্যালি আমরা ব্যালেন্স শিটের থেকে আমরা জানতে পারি। এই যে লাস্ট লাইনটা দেখে নাও, এটি বুঝতে সাহায্য করে যে ব্যবসার কাছে কি আছে, মানে কি সম্পত্তি আছে, কি পরিমাণ ঋণ আছে, ব্যবসার কাছে কত পরিমাণ ঋণ আছে, মানে ব্যবসাকে ঋণ কত টাকা শোধ করতে হবে, এবং ব্যবসায় মালিকের কত অংশ আছে, দ্যাট মিনস কোম্পানিতে ইকুইটি শেয়ার হোল্ডারদের কত টাকা আছে, আর বাইরে থেকে লোন কত টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই যে পিডিএফটা থেকে যেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেই পিডিএফটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলেই এই ভিডিওটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসবো, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের সিগনিফিকেন্স সম্বন্ধে জানি। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। সিগনিফিকেন্স বলতে আমরা কি বুঝি, সবার প্রথম হচ্ছে সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। তো লাইক আমরা জীবনে মানে একটা হিউম্যান বিং জীবনে বিভিন্ন রকম রোল প্লে করে, লাইক সে কোনো সময় তার ভাই হতে, মানে একটা ছেলে যদি হয় সে কারোর সে একজন ছেলে, তার মা বাবার কাছে ছেলে, তার বন্ধুদের কাছে বন্ধু, তারপর দিদির বা বোনের কাছে সে ভাই। তো বিভিন্ন জীবনে সে বিভিন্ন রোল প্লে করে। ঠিক একই রকম ভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য, স্টেক হোল্ডার বলতে কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির শেয়ার হোল্ডার্স, কোম্পানির সাপ্লায়ার্স, কোম্পানির এমপ্লয়ি,
নেক্সট কোম্পানির ম্যানেজমেন্ট, সবার কাছে কিন্তু এর মানে বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। সবার কাছে একই মানে হবে এই স্টেটমেন্টের, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য সবার কাছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মিনিং কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সবার প্রথম আমরা জানবো ফিনান্স ম্যানেজারের কাছে, ফিনান্স যে ম্যানেজার রয়েছে তার কাছে এর মানেটা কি। তো সবার প্রথম আমি ফার্স্ট এই যে স্টেটমেন্টটা পাওয়া যায়, দ্যাট ইজ ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো, এই স্টেটমেন্টের থেকে বেসিক্যালি ফিনান্স ম্যানেজার তার যে ডিসিশন মেকিং করতে হেল্প করে, তাকে প্ল্যানিং করতে হেল্প করে অ্যান্ড তাকে কন্ট্রোল করতে হেল্প করে। তো কোম্পানির যদি আর্থিক অবস্থা ভালো হয় সেটা ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করবে, তাহলে সেই ম্যানেজার সেই হিসাবেই কিন্তু ডিসিশন নেবে, সেই হিসাবে সে প্ল্যানিং করবে এবং সেই হিসাবে সে কন্ট্রোল করবে। বাট সিচুয়েশন যদি খারাপ হয় সেই ক্ষেত্রে ফিনান্স ম্যানেজার কিন্তু সেই হিসাবেই ডিসিশন নেবে, কিভাবে ক্যাপিটাল বা কোম্পানির রিসোর্সেস আছে সেগুলো কিভাবে ইউটিলাইজড হবে, সেই ইউটিলাইজেশন প্ল্যানিংটা কিন্তু সেই হিসাবেই ফিনান্স ম্যানেজার করবে। এবং যদি কোম্পানির অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে দ্যাট ইজ কস্ট কন্ট্রোল করা, খরচ নিয়ন্ত্রণ করার, যে কস্ট কোথায় কোথায় এক্সট্রা খরচ হচ্ছে সেই এক্সট্রা খরচগুলো বেসিক্যালি সেইগুলোকে আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করার চেষ্টা করবে ফিনান্স ম্যানেজার। নেক্সট, সাপ্লায়ার কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মানে কি। অলরেডি তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো সেখানে আমি যে রেশিও চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই রেশিও চ্যাপ্টারের বেশ কিছু রেশিও সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছি। সেখানে ডেটার্স টার্নওভার রেশিও বা ক্রেডিটার্স টার্নওভার রেশিও, সাপ্লায়ার বেসিক্যালি আমার ক্রেডিটার্স, তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও একটা রেশিও তোমাদেরকে পড়িয়েছি। যদি তোমরা ভুলে গিয়ে থাকো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আমি দিয়ে দেবো, সেখানে ক্রেডিটার্স টার্নওভার রেশিও সম্বন্ধে একটু জেনে নেবে। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও দিয়ে কি দেখা যায় না, ক্রেডিটার্স টার্নওভার রেশিওর মিনিংটা হচ্ছে কোম্পানি কত টাইমের মধ্যে ক্রেডিটার্সকে টাকা ফেরত দিচ্ছে। ক্রেডিটার্স মানে যাদের থেকে কোম্পানি ক্রেডিটে পারচেস করছে, তাহলে যদি ক্রেডিটে পারচেস করে সেই টাকাটা কোম্পানিকে কি একটা টাইমের পর ফেরত দিতে হবে। তো এই যে ফেরত দেওয়া হবে, তো কত টাইমের মধ্যে টাকাটা ফেরত পায় ক্রেডিটার্স, সেটা ক্রেডিটার্স টার্নওভার রেশিও থেকে আমরা জানতে পারি। তো সেটা যদি একটা সাপ্লায়ার দেখে যে কোনো ক্রেডিট মানে এই কোম্পানি যেটা রয়েছে সেই কোম্পানি টাইম টু টাইম পে করে বা আগেই টাকা ফেরত দিয়ে দেয়, ক্রেডিট পারচেসের টাকা ফেরত দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই কোম্পানির যে ক্রেডিট ওর্দিনেস রয়েছে বা তার যে একটা গুডউইল রয়েছে, টাইম টু টাইম পেমেন্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পার্টিকুলার ক্রেডিটার্সকে মানে সেই পার্টিকুলার কোম্পানিকে সাপ্লায়াররা ইজিলি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করবে, ক্রেডিটেই প্রোভাইড করবে। ঠিক আছে, বাট কোনো কোম্পানির যদি ক্রেডিট ওর্দিনেস কম হয়, দ্যাট মিনস টাইম টু টাইম টাকা পেমেন্ট করে না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল কন্ডিশন চাপিয়ে আমি তাদের সঙ্গে কি সাপ্লায়ার বিজনেস করতে পারবে। এই জন্য এখানে বলছে চেক ক্রেডিট ওর্দিনেস, ইভ্যালুয়েট স্টেবিলিটি বিফোর গিভিং ক্রেডিট। তো স্টেবিলিটি কি সেটা তো জানতেই হবে, আমি কাউকে ধারে কেন বিক্রি করতে যাব, তাকে তো সেগুলো দেখতেই হবে। আর নেক্সট, হেল্পস ডিসাইড পেমেন্ট টার্মস। তো পেমেন্টের টার্মস গুলো ডিকটেট করে দেওয়া হয়, যদি কেউ টাইম টু টাইম পেমেন্ট না করে সেক্ষেত্রে তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে না, এক্সট্রা ইন্টারেস্ট পে করতে হবে সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে। সেই জিনিসগুলো বেসিক্যালি সাপ্লায়ার কাছে এই দিক থেকে কিন্তু এই পার্টিকুলার স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট আসে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক ব্যাংকে বলতে পারি বা যে কোনো আদার ক্রেডিট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে তাদেরকে বোঝায়। বেসিক্যালি ব্যাংকের থেকে আমরা বেসিক্যালি কি করি না, লোন নিই। তো এই তোমরা যদি দেখে থাকো সেখানে আমরা বিভিন্ন ধরনের রেশিও করেছি, দ্যাট ইজ ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, কোম্পানির যে এটা ছাড়া আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত, এই জিনিসগুলো
রেশিওগুলো রিটার্ন, এই রেশিওগুলো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। এই রেশিওগুলো বেসিক্যালি কোম্পানি দেখে বুঝতে পারে যে ইন্টারেস্ট কভারেজ রেশিও, তো কোম্পানির কাছে এনাফ টাকা আছে কি নেই। এনাফ টাকা যদি থাকে তাহলে সে ইজিলি মানে যে ইন্টারেস্ট অ্যান্ড লোন সেটা রিপেমেন্ট করতে পারবে, সেটা আমরা ইন্টারেস্ট কভারেজ রেশিও থেকে জানতে পারি। ঠিক আছে, তাহলে সেই পার্টিকুলার রেশিও বা ডেপ্ট ইকুইটি রেশিও এইগুলোর মাধ্যমে কোম্পানি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা হয়েছে সেখান থেকে ব্যাংক বুঝতে পারে এই পার্টিকুলার কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো খারাপ সেটা বুঝতে পারে। তো এখান থেকে কোম্পানির কি হয় না, অ্যাসেসেস রিপেমেন্ট ক্যাপাসিটি, কোম্পানির রিপেমেন্ট ক্যাপাসিটি কেমন সেটা দেখতে পাচ্ছে, সেটা ইন্টারেস্ট কভারেজ রেশিওতে তোমরা অলরেডি পড়েছো। এটা ছাড়া ডিটারমাইন লেন্ডিং রেটস, যদি কোনো কোম্পানির ক্রেডিট ওর্দিনেস খুব বেশি হয় সেক্ষেত্রে সেই পার্টিকুলার কোম্পানি বা ইন্ডিভিজুয়াল যে থাকে তার ক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট কম হয়। বাট অন্য যাদের ক্রেডিট ওর্দিনেস মানে তার ঋণ পরিশোধ করার ক্ষমতা কম, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে লেন্ডিং রেটটা কিন্তু হাই হয়। ঠিক আছে, নেক্সট লেবার ইউনিয়ন। লেবার ইউনিয়ন কি দেখবে না, ব্যালেন্স শিট দেখবে বা পিএল অ্যাকাউন্ট দেখবে, সেখান থেকে তারা দেখবে কোম্পানি প্রফিট করছে কি করছে না, আগের থেকে বেশি প্রফিট করছে না কম করছে। এটার মাধ্যমে তারা কি করবে না, তাদের ওয়েজেসটা নেগোশিয়েট করতে হেল্প করে। তাদের যে মজুরি আছে, কোম্পানি যদি বেশি প্রফিট করে মজুরি নিয়ে তাদের যে ওয়েজেস আছে সেটা ইউনিয়ন চাইলেই সেটা একটা নেগোশিয়েট করে তাদের স্যালারি বা ওয়েজটাকে বাড়ানোর চেষ্টা করতে পারে। তাদের কোম্পানির প্রফিট যদি কনস্ট্যান্টলি প্রফিট হয় তাহলে ওই পার্টিকুলার যারা চাকরি করছে তাদের জবের সিকিউরিটি থাকে, জব সিকিউরিটি, চাকরির নিরাপত্তা থাকবে। আর যদি কোম্পানি লসে থাকে তার মানে কি বুঝে যেতে হবে সেই কোম্পানি খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে, তার মানে তাদের জব সিকিউরিটি নেই। নেক্সট, তারা বোনাস ডিমান্ড করতে পারে। তারা কি করতে পারে, বোনাস ডিমান্ড করতে পারে। কোম্পানি যদি বেশি প্রফিট করে তারা বোনাস বেশি ডিমান্ড করতে পারবে। নেক্সট হচ্ছে ইনভেস্টার্স এর জন্য। ইনভেস্টার্স বেসিক্যালি তোমরা পড়েছো জিপি রেশিও, আরওআই, বিভিন্ন ধরনের অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, এই বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই বেসিক্যালি এই রেশিও গুলোর সেখানে অ্যানালাইজ করে সে কোম্পানি কি রকম প্রফিট করছে, তার ফিউচার গ্রোথ কেমন, সেই জিনিসগুলো আমরা এই ব্যালেন্স শিট বা পিএল অ্যাকাউন্ট থেকে আমরা দেখে বুঝতে পারি। তো ইনভেস্টার্স কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে কি করবে না তার জন্য তাদের প্রফিটেবিলিটি অ্যান্ড আরওআই খুব ইম্পর্টেন্ট। মুনাফা এবং বিনিয়োগের ফেরতের মূল্যায়ন করে ঝুঁকির মূল্যায়ন করে। নেক্সট, হায়ার ম্যানেজমেন্ট। কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে সেই পার্টিকুলার ম্যানেজমেন্ট কিন্তু এই এই স্টেটমেন্ট গুলোকে দেখে তারা তাদের কি করে না স্ট্র্যাটেজিক প্ল্যানিং ক্রিয়েট করে, কৌশলগত পরিকল্পনা করে, পারফরমেন্স মেজার করে, কোথায় কত রিসোর্সেস অ্যালোকেট করতে হবে, মানে কত সম্পদ কোথায় বন্টন করা হবে, কম্পিটিটিভ পজিশন কি, কোম্পানির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানটা কি, সেইটা ম্যানেজমেন্ট বুঝতে পারে কোথায় আছে, কোন জায়গায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোম্পানির অ্যাডভান্টেজ আছে, সেইগুলো কিন্তু কোম্পানি বুঝতে পারে। নেক্সট আমরা অবজেক্টিভ সম্বন্ধে জানবো। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্টিভ। তো অবজেক্টিভ যেটা রয়েছে, যদি অবজেক্টিভ সম্বন্ধে আমরা দেখি সেখানে আমাকে বলছে ফার্স্ট হচ্ছে অ্যাসেস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করে কি জানতে পারি না কোম্পানির আর্থিক অবস্থা কি রয়েছে, সম্পদ কত, মূলধন কত, দায় কত টাকা রয়েছে, এগুলো জানতে পারি। নেক্সট, প্রফিটেবিলিটি, কোম্পানির আয় করার ক্ষমতা বা আর্নিং ক্যাপাসিটি অ্যান্ড অপারেশনাল এফিসিয়েন্সির সম্বন্ধে আমরা জানতে পারি, মানে কর্মদক্ষতা। নেক্সট হচ্ছে ডিটারমাইন লিকুইডিটি, কোম্পানির লিকুইডিটি মানে স্বল্পকালে কোম্পানি তার দায় পরিশোধ করতে পারবে, মানে যে লায়াবিলিটি রয়েছে সেই লায়াবিলিটি কি পেমেন্ট করতে পারবে, যেটার জন্য তোমরা কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও ক্যালকুলেট করেছো লিকুইডিটির জন্য। কারেন্ট রেশিও যেখানে তোমরা দেখতে পারতে যে কারেন্ট অ্যাসেটস বিক্রি করে কোম্পানি তার কারেন্ট লায়াবিলিটি পে করতে পারবে কি পারবে না সেটা আমরা অ্যাসেস করতাম। নেক্সট হচ্ছে সলভেন্সি রেশিও। সলভেন্সি মানে হচ্ছে লং টার্ম সলভেন্সির কথা বলা, মানে দীর্ঘকালীন, মানে লং টার্ম যে পেমেন্ট গুলো করতে হবে, লাইক ব্যাংকের লোন পেমেন্ট, ডিবেঞ্চারের রিডেমশন, প্রেফারেন্স শেয়ারের রিডেমশন, এগুলো কোম্পানি টাইম টু বা বন্ডের রিপেমেন্ট,
সেগুলো কোম্পানি টাইম টু টাইম পে করতে পারবে কি পারবে না, সেগুলো আমরা বেসিক্যালি লং টার্ম সলভেন্সির মাধ্যমে দেখি। ঠিক আছে, দ্যাট ইজ ডেপ্ট ইকুইটি রেশিও ক্যালকুলেট করা, এগুলো আমরা করে থাকি। নেক্সট, ফেসিলেট ডিসিশন মেকিং। তো নেক্সট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তো বিভিন্ন যে স্টেক হোল্ডার্স রয়েছে, দ্যাট ইজ ইনভেস্টর, সাপ্লায়ার্স, ম্যানেজমেন্ট, লেবার ইউনিয়ন, এদের সবাই এই পার্টিকুলার বিষয়গুলো দেখে তারা কি করে ফাইনাল ডিসিশন নিতে পারে। নেক্সট হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস, মানে তুলনা করতে পারি আমি আগের ডেটার সঙ্গে কারেন্ট ডেটার, কোম্পানির কারেন্ট ডেটার সঙ্গে পাস্ট ডেটার কম্পারিজন, কম্পিটিটরের সঙ্গে কম্পারিজন, এইগুলো করা যেতে পারে। নেক্সট, ট্রেন্ড, মানে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, কোম্পানির কি উন্নয়ন হচ্ছে না কোম্পানির লোকসান হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে এনশিওর কমপ্লায়েন্স, যে আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশন আছে সেইগুলোকে মেনেই হিসাব অ্যাকাউন্টিংটাকে প্রসেস করা হচ্ছে কি হচ্ছে না সেটাও আমরা জানতে পারি। নেক্সট, লাস্ট, সেটা হচ্ছে ফোরকাস্টিং করতে হেল্প করে। দ্যাট মিনস ফিউচারে কোম্পানি কোন জায়গায় পারফর্ম করতে হবে, কোম্পানি কোথায় ল্যাপসেস রয়েছে, সেই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া, এবং সেই অনুযায়ী কোম্পানি কিন্তু তার ফিউচারের ফোরকাস্ট করতে পারে, কোথায় কাজ করতে হবে কোথায় কাজ করতে হবে না। নেক্সট, লাস্ট এই পার্টিকুলার ভিডিও, সেটা হচ্ছে দ্যাট ইজ লিমিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো লিমিটেশনসটা কোথায় বা অসুবিধাটা কোথায়? আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করতাম, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ করলাম, বাট কিছু না কিছু প্রবলেম কিন্তু থেকে যাবে, কিছু না কিছু লিমিটেশন কিন্তু থাকবে। এই লিমিটেশনস গুলো কি কি? প্রথম হচ্ছে, এটা হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা। দ্যাট মিনস অতীতের যে ডেটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমি ফিউচার প্ল্যানিং করছি। মানে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা কিন্তু অলরেডি তোমার লাস্ট ইয়ারের ডেটা। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা বছরের শেষে গিয়ে করি, তো মানে অলরেডি যে ইভেন্ট গুলো বা যে ইভেন্ট গুলো হয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে, এবং সেই ইভেন্ট গুলো হয়ে যাওয়া ইভেন্টের উপর ডিপেন্ড করে আমি ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করছি। বাট তোমরা জানো ফিউচার কিন্তু খুবই আনসার্টেন হয়। কোনো ধরনের টেকনিক্যাল চেঞ্জেস, পলিটিক্যাল চেঞ্জেস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার যে পাস্ট ডেটা রয়েছে সেগুলো কিন্তু ফিউচার ডেটার ওপর রিফ্লেক্ট করবে না, ভবিষ্যতের ডেটার ওপর সেগুলোর ওপর কোনো প্রতিফলন আসবে না। তো সেই জিনিসটা আমাকে দেখতে হবে। লাইক আমি যদি বলি, কেউ যদি আমরা আগে দেখতাম, মানে কিছুদিন আগে লাস্ট ইয়ারের 2024-এর কথাই যদি বলি, বাংলাদেশ কিন্তু খুব ভালো প্রোগ্রেস করছিল। আফটার দ্যাট একটা সার্টেন কিছু ঘটনা ঘটে, কিন্তু এখন যেটা দেখছি বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছে। তো তার মানে আমি যদি আগের ঘটনাগুলোর উপর বিচার করে যদি ভবিষ্যতের কিছু ডিসিশন নিয়ে থাকি, সেগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার সিনারিও চেঞ্জের জন্য সেই ঘটনাগুলো কিন্তু নাও ঘটতে পারে। তো এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা খুব নেগেটিভ সাইড। তো পাস্ট ডেটার উপর ডিপেন্ড করে আমি ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করি। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা, মানে কোনো ভ্যালু রিলেটেড ডেটা, মানে আমরা যে রেশিও অ্যানালাইজ করছি এগুলো হচ্ছে ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো এগুলো পুরোটাই কিন্তু আমরা ভ্যালুর উপর ডিপেন্ড করছি, বাট এইখানে কোয়ালিটেটিভ ফ্যাক্টরস গুলো কিন্তু আমাদের মেজার করা হয় না। কোয়ালিটেটিভ ফ্যাক্টরস বলতে বেসিক্যালি ব্র্যান্ড ভ্যালু, এমপ্লয়ীদের স্কিল, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা কোনো জায়গায় কোয়ালিটেটিভ অনুযায়ী, মানে গুণগত মানটা আমরা বেসিক্যালি সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করছি না, আমি শুধু কোয়ান্টিটিভ এরিয়াটা দেখছি। কোয়ালিটিটা কেমন, কোয়ালিটি ভালো কোম্পানির, কোয়ালিটি খারাপ, এমপ্লয়ীদের স্কিলস ভালো, ম্যানেজমেন্টের স্কিলস ভালো কিনা, সেইগুলো কিন্তু আমরা কোনো জায়গায় প্রপারলি ইনডেপথ অ্যানালিসিস করছি না। তো এটা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের নেগেটিভ সাইড। নেক্সট আর একটা যেটা, সেটা হচ্ছে উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং মানে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ম্যানুপুলেট করার অনেক সুযোগ থাকে। মানে অবস্থা যদি খারাপও হয়, আমি অ্যাকাউন্টসটাকে যদি ম্যানুপুলেট করি, সেক্ষেত্রে অ্যাকাউন্টস কিন্তু সুন্দর দেখতে লাগবে। ঠিক আছে, এরকম প্রচুর টেকনিক আছে অ্যাকাউন্টসটাকে ম্যানুপুলেট করার। তো আমি যদি ম্যানুপুলেট করি, সেক্ষেত্রে
মানে কোম্পানি যদি অ্যাকাউন্ট যদি ম্যানুপুলেট করে যদি সেটা প্রেজেন্ট করে, সেটা কিন্তু যারা ইনভেস্টার্স রয়েছে, সাপ্লায়ার রয়েছে, তাদের কাছে একটা খুবই নেগেটিভ সাইড হয়ে যাবে, কারণ সেটার উপর ডিপেন্ড করেই তারা কিন্তু তাদের যে ফিউচার ডিসিশন, মানে ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট করেছে, সাপ্লায়াররা সাপ্লাই করেছে। তো উইন্ডো ড্রেসিং বা অ্যাকাউন্টস ম্যানিপুলেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেটা আমাদের কিন্তু খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকাউন্টস গুলো কি ম্যানিপুলেট করা আছে কি নেই। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইউনিফর্ম স্ট্যান্ডার্ডস। তো আমরা যখন অ্যাকাউন্টস করি, বিভিন্ন এন্ট্রি তোমরা যখন করেছো, দেখবে তুমি একভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি গুলো করছো, তোমার বন্ধু আর একভাবে এন্ট্রি করছে। তো সেখানে একটা প্রপার অ্যাকাউন্টিং ওয়ে, মানে একটা ফিক্সড ওয়ে কিন্তু নেই, একটা ইউনিফর্ম। সেক্ষেত্রে সেম জিনিস দুরকম ভাবে করা যেতে পারে। নেক্সট হচ্ছে ইনফ্লেশন ইম্প্যাক্ট। আমরা যে অ্যাকাউন্টস গুলো মেনটেন করি, সেখানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কিন্তু থাকে না, ঠিক আছে। ইনফ্লেশন রিলেটেড কোনো ডেটা তার মধ্যে কিন্তু এন্ট্রি করা থাকবে না, সেটাও একটা বাজে দিক। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, সেই জিনিসটা কিন্তু ধরা হয় না। নেক্সট হচ্ছে নন মনিটারি এক্সপেক্ট। তো নন মনিটারি এক্সপেক্ট যেগুলো রয়েছে, দ্যাট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, মানে গ্রাহকের সন্তুষ্টি, বাজারে সুনাম কেমন, এই জায়গাটা কিন্তু যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করা হয়, এই এরিয়াটা কিন্তু ইগনোর করে চলে যাওয়া হয়। কিন্তু এই এরিয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি দুটো কোম্পানি আছে এ অ্যান্ড বি, এ কোম্পানির প্রোডাক্ট বা কোয়ালিটি সেটা খুব ভালো, এবং কোম্পানির যে কাস্টমার সেটা তারা খুব পছন্দ করে, ঠিক আছে। কিন্তু কোয়ালিটি ভালো হওয়ার জন্য একটু দামটা একটু বেশি বাজারে। সেখানে বি কোম্পানির কোয়ালিটি কিন্তু সেরকম ভালো না, কিন্তু দামে কম বলে বাজারে খুব বেশি বিক্রি হয়। এই ক্ষেত্রে এই যে গ্রাহকের সন্তুষ্টি, এই জায়গাটা যদি আমরা না দেখি, মানে দাম বেশি হওয়ার জন্য বিক্রিটা কম, কিন্তু এরকম হতেই পারে যে কনজিউমাররা যদি এখন অ্যাওয়ারনেস তাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়, লাইক ইন্ডিয়ার কনজিউমারদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নেই যে তারা যে প্রোডাক্টটা কনজিউম করছে, মানে খাচ্ছে, সেই প্রোডাক্টটা তাদের হেলথের জন্য ভালো কি ভালো না, সেটা তারা কিন্তু এখনো সেই লেভেলে তাদের মধ্যে অ্যাওয়ারনেস নেই, যার জন্য কনজিউমাররা কম দামি জিনিস কিনতে ভালোবাসে। বাট এখন তোমরা যেটা দেখতে পাবে, যেটা বাজারে বেশ কিছু প্রোডাক্টের সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে, কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা খারাপ, এরকম প্রচুর ভিডিও তোমাদের কাছে আসবে। এই প্রোডাক্টটা যেমন কোকোকোলা বা কোল্ড ড্রিঙ্কস এর যে সাইড এফেক্ট কি কি রয়েছে, সেটা তোমরা সেখান থেকে জানতে পারবে। তো এই অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে এদের সেল কিন্তু কমতে পারে, আর যে প্রোডাক্টটা ভালো সেই প্রোডাক্টের সেল কিন্তু বেটার হতে পারে। দ্যাট মিনস এ কোম্পানির প্রোডাক্টের সেল কিন্তু বাড়বে আর বি কোম্পানির সেল কিন্তু কমে যাবে। তো এই পার্টিকুলার এরিয়াটা কিন্তু অনেক সময় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসে দেখা হয় না। নেক্সট হচ্ছে এস্টিমেট অ্যান্ড জাজমেন্ট। এই পুরো এস্টিমেশন অ্যান্ড জাজমেন্ট কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল তার নিজের পার্সপেক্টিভে নিয়ে থাকে, হতেই পারে তার পার্সপেক্টিভটা ভুল, ঠিক আছে। যে ম্যানেজমেন্টের যারা রয়েছে তারা তাদের পার্সপেক্টিভে ভাবছে, কারণ আমরা যদি 10 জন মানুষ একটা রুমের ভিতরে থাকে, 10 জন মানুষেরই তাদের কোনো কিছু দেখার, মানে কোনো একটা পার্টিকুলার ইভেন্টকে দেখার পদ্ধতি কিন্তু ডিফারেন্ট হতে পারে। তোমরা যারা বাড়িতে থাকো ফ্যামিলির সঙ্গে, তারা বুঝতে পারবে যে, বা বন্ধুদের সঙ্গে যখন তোমরা যাও, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে তোমাদের মতামত কিন্তু এক হয় না। দ্যাট মিনস তোমাদের জাজমেন্ট, সবার জাজমেন্ট কিন্তু ডিফারেন্ট আসে, সবার জাজমেন্ট কিন্তু এক নয়। তো সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার যে ম্যানেজমেন্টে রয়েছে, সে যদি সেই হিসাবে ডিসিশন নেয়, হতেই পারে সেই ডিসিশনটা ভবিষ্যতে ভুল হতেই পারে। তো সেই অ্যানালিসিসটা কিন্তু সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। নেক্সট, স্ট্যাটিক পিকচার। এই যে অ্যানালাইজ করা হচ্ছে, অ্যানালিসিসটাই কিন্তু ফাইনাল কিন্তু পিকচার নয়, ঠিক আছে। সেটা আরো ইনডেপথে অ্যানালাইজ করতে হয়। তার মানে আমি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করি আর কোনো দেখি যে কোম্পানির অবস্থা, মানে ওপর যে রেশিও করে অ্যানালিসিস করে, কমন সাইজ বা কম্পারেটিভ অ্যানালিসিস করে আমরা যদি দেখি যে কোম্পানি মোটামুটি ওপর থেকে ভালোই লাগছে, বাট আমাকে সেটা দেখতে হবে ইনডেপথ অ্যানালাইজ করে।
যদি আমি ইনডেপথ অ্যানালাইজ করি সেক্ষেত্রে আমি কোম্পানির ট্রু পিকচার পাবো, বাট আমরা স্টেটমেন্ট অ্যানালাইজ করলে ট্রু পিকচার পাচ্ছি না। তার জন্য আমাকে দু ধরনের অ্যানালিসিস করতে হয়, দ্যাট ইজ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ অ্যানালিসিস। এই দু ধরনের অ্যানালিসিস করলে কোনো পার্টিকুলার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে আমরা সম্পূর্ণভাবে জ্ঞান পেতে পারি, এবং সেই সঙ্গে বাজারের কম্পিটিটরেরও অ্যানালাইজ করতে হবে, তবেই আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান পাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের লিমিটেশনস গুলো। তো এই পার্টিকুলার এরিয়াগুলো একটু ভালো করে দেখে নেবে বই থেকে। এই পার্টিকুলার ভিডিও পিডিএফটা দেখে যেটা তোমাদের পড়াচ্ছি সেটাও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেশিওর অ্যানালিসিসের প্লেলিস্টটাও দেওয়া থাকবে, যাতে তোমাদের বিভিন্ন রেশিও গুলো সম্বন্ধে তোমরা ক্লিয়ার আইডিয়া নিতে পারো। সেগুলো একটু ভালো করে দেখে নিও, এবং এগুলো যদি ভালো করে পড়ে যাও অবশ্যই তোমরা এমসিকিউ গুলো ইজিলি খুব সহজে সলভ করতে পারবে। থ্যাংক ইউ।